আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ফোর্থ ইয়ারের রোমান পিরিয়ডের একজন বিখ্যাত ভূগোলবিদ ক্লডিয়াস টলেমির অবদান সম্পর্কে জানব। উনি ভূগোলে যে যে অবদান রেখেছেন সেই অবদানগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো রোমান পিরিয়ডে যেসব ভূগোলবিদরা ভূগোলে অবদান রেখেছেন তার মধ্যে ক্লডিয়াস টলেমি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তিনি মানচিত্রজ্ঞান বিদ্যায়, গাণিতিক ভূগোলে, তারপরে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে, জ্যোতির্বিদ্যায় অন্যান্য তার পূর্ববর্তী যেসব ভূগোলবিদ ছিলেন তাদের মধ্যে তাদের মতামত নতুন করে উনি ওনার মতামত পেশ করেন, যে মতামতগুলো একেবারে নতুন ধারায় ভূগোলে আসছে। এবং তার এই জ্যোতির্বিদ্যা এবং গণিতবিদ্যায় এত বেশি অবদান ছিল যে সেজন্য তাকে জিনিয়াস নামে অভিহিত করা হতো। তো ক্লডিয়াস টলেমি জন্মগ্রহণ করেছিলেন 90 খ্রিস্টাব্দ এবং মৃত্যুবরণ করেছিলেন 168 খ্রিস্টাব্দে। তো উনি তার যে কর্মগুলো ছিল, তিনি দুইটা উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন। এই উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যালমাজেন্ট এবং একটা হচ্ছে দ্য আউটলাইন অফ জিওগ্রাফি। তো আলমাজেন্ট নামে যে বইটা, সেটা হচ্ছে 13 খণ্ডে বিভক্ত ছিল। তো এর মধ্যে উনি বেশি বর্ণনা করেছেন গণিত নিয়ে এবং জ্যোতির্বিদ্যা নিয়ে। আর দ্য আউটলাইন অফ জিওগ্রাফি যে বইটা ছিল, সেই বইটায় উনি মানচিত্রাঙ্কন, তারপর পৃথিবীর বর্ণনা, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। তো তিনি যে যে ক্ষেত্রে ভূগোলে অবদান রেখেছিলেন তার মধ্যে প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে গাণিতিক ভূগোলে তার অবদান। ক্লডিয়াস টলেমির গাণিতিক ভূগোলে যে অবদান ছিল তা কিন্তু অনবদ্য একেবারে। তিনি কি করেছিলেন? পৃথিবীর পরিধি নির্ণয় করার চেষ্টা করেছিলেন। তিনি পৃথিবীর আয়তন নির্ণয় করেছিলেন। তিনি তারপরে বিষুবরেখা নির্ণয় করেছিলেন এবং কি করেছিলেন? অক্ষরেখা দ্রাঘিমার সাহায্যে একটি গ্রাটিকুল তৈরি করেছিলেন, তার মাধ্যমে পৃথিবীর মানচিত্র অঙ্কনের চেষ্টা করেছিলেন। তো তিনি কি করেছিলেন? নিরক্ষরেখাটাকে, অর্থাৎ পৃথিবীর মাঝে যে বৃত্তটা ছিল সেটাকে তিনি 360 ডিগ্রি ভাগে ভাগ করেছিলেন এবং 360 ডিগ্রিকে আবার প্রত্যেকটা 1 ডিগ্রি 1 ডিগ্রি করে নিয়েছিলেন এবং এই 1 ডিগ্রির পরিমাপ 500 স্টেডিয়া ধরেছে, পরিমাপ করেছিলেন এবং 500 স্টেডিয়া অর্থাৎ প্রায় 50 মাইল করে তিনি পরিমাপ করে এটা বের করেছিলেন। তো দেখা যাচ্ছে যে ক্লডিয়াস টলেমির এরকম গাণিতিক ভূগোলে পৃথিবী সম্পর্কিত অনেক তথ্য আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লডিয়াস টলেমি কি করেছিলেন? তার অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাহায্যে তিনি যে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন, এর মধ্যে আর একটা উল্লেখযোগ্য কি, তিনি প্রথম অভিক্ষেপের সাহায্যে মানচিত্র অঙ্কন করেছিলেন। তার অভিক্ষেপগুলোর মধ্যে স্টেরিওগ্রাফি, সাংখ্য অভিক্ষেপ উল্লেখযোগ্য। তো এরপরে আমরা যেই পয়েন্টটা নিয়ে আসব, তাহলে আমরা প্রথমেই জানলাম কি ক্লডিয়াস টলেমির গাণিতিক ভূগোলে অবদান। তারপরে আমরা যেই পয়েন্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে পৃথিবী সম্পর্কে তার ধারণা। পৃথিবী সম্পর্কে ওনার পূর্ববর্তী যে ভূগোলবিদরা ছিলেন তারা যেরকম ধারণা দিয়েছিলেন, ওনারও ওই রকমই মোটামুটি ধারণা ছিল। তিনি ধারণা করেছিলেন যে পৃথিবীটা একেবারে গোল এবং এটা বিশ্বব্রহ্মাণ্ডের, অর্থাৎ ওনার জানা পৃথিবীর মানে বিশ্বব্রহ্মাণ্ডের মাঝখানে পৃথিবীটার অবস্থান। কিন্তু পৃথিবীর গতি সম্পর্কে উনি কিছু বলেন নাই। তিনি অন্যান্যদের মতো এই ধারণা করতেন যে স্থলভাগ এবং জলভাগ নিয়ে পৃথিবী গঠিত, আর স্থলভাগটা যে জলভাগ বা সাগর দ্বারা বেষ্টিত, এটা উনি ওরকম ধারণা করেন নাই। তিনি পৃথিবীর গতি নিয়ে কিছু ধারণা করেন নাই, কিন্তু তিনি এটা মনে করতেন যে অন্যান্য গ্রহগুলো, চন্দ্র, সূর্য, এগুলো কি হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে বা আবর্তন করছে
তো এই কক্ষপথটা কেমন, পরিবৃত্তাকার না উপবৃত্তাকারে, এটা সম্পর্কে তিনি কোনো মন্তব্য দেন নাই। তো এটাই ছিল মোটামুটি তার পৃথিবী সম্পর্কে একটা ধারণা। এরপরে যেটা তিনি ভূগোলে অবদান রেখেছেন সেটা হচ্ছে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে ধারণা। বাসযোগ্য পৃথিবী সম্পর্কে কিন্তু তিনি অন্যান্য যে ভূগোলবিদরা ওনার পূর্ববর্তী সময়ে যে ভূগোলবিদরা অবদান রেখেছিলেন তার চাইতে কিন্তু অনেক বেশি তথ্য সমৃদ্ধ এবং গ্রহণযোগ্যতা অধিক ওনার মতবাদগুলোর। তো উনি বাসযোগ্য পৃথিবী সম্পর্কে বলেছিলেন যে পর্যন্ত উনি বাসযোগ্য ধরেছিলেন, তিনি ধরেছিলেন যে আরো দক্ষিণে একটা অজানা ভূখণ্ড আছে। তো পরবর্তীতে উনার এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছিল। তারপরে তিনি আরো বলেছিলেন যে এশিয়ার পশ্চিম দিকে ইথিওপিয়া, লিবিয়া উপসাগর দ্বারা বেষ্টিত। তারপরে উনি ধারণা করতেন কি যে এশিয়ার পূর্ব উপকূল থেকে একেবারে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এশিয়াটা, এরকম তিনি ধারণা করতেন। তিনি অবশ্য সর্বপ্রথম বঙ্গোপসাগরের অস্তিত্ব ওনার মানচিত্রে দেখান। তিনি গঙ্গা নদী বা পদ্মা নদীর উৎপত্তি স্থল, তখন তো উনি গঙ্গা হিসেবেই বিবেচনা করেছিলেন, গঙ্গা নামে আছে। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থল যে হিমালয় থেকে, সেটা তিনি বলেছিলেন। তিনি আরো ধারণা করেছিলেন যে এশিয়া মাইনর, চীনের পরেও আরো স্থলভাগ আছে। তারপরে নীল নদের অবস্থান সম্পর্কে তিনি যে তথ্য দিয়েছেন সেটাও কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্যতা পায় বেশি। তারপরেও তিনি আরো বলেছিলেন যে এশিয়া মহাদেশে একটা পর্বত দ্বীপ, যে দ্বীপটার নাম উনি দিয়েছিলেন ট্যাপ্রোভেন, অর্থাৎ এটা শ্রীলঙ্কা বর্তমানে। তো এই শ্রীলঙ্কা দ্বীপটার কথাও তিনি উল্লেখ করেছেন এবং এটা অনেক বড় উনি বলেছিলেন। এছাড়াও তিনি বাসযোগ্য পৃথিবীতে এশিয়া মাইনর থেকে চীন পর্যন্ত অঞ্চল সম্পর্কে তিনি যে ধারণা দিয়েছিলেন তাও কিন্তু তার পূর্ববর্তী যে ধারণা ছিল তার মধ্যে অনেক বেশি উন্নত, তার চাইতে অনেক বেশি উন্নত। তাহলে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে উনি এই যে স্থলভাগগুলো সম্পর্কে মোটামুটি একটা তথ্য দিয়েছিলেন। তো এটাই হচ্ছে উনার বাসযোগ্য পৃথিবী সম্পর্কে কনসেপ্ট। তাহলে আমরা এ পর্যন্ত তিনটা বিষয় নিয়ে ওনার অবদান নিয়ে আলোচনা করলাম। প্রথমে হচ্ছে গাণিতিক ভূগোলে, তারপরে হচ্ছে পৃথিবী সম্পর্কে, তারপরে বাসযোগ্য পৃথিবী সম্পর্কে। এরপরে ওনার যে উল্লেখযোগ্য অবদান ভূগোলে সবচাইতে বেশি যে ক্ষেত্রে উনি অবদান রেখেছেন সেটা হচ্ছে মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে ওনার অবদানটা হচ্ছে সবচাইতে বেশি। তো ওইটা নিয়ে আমরা এখন বলবো। মানচিত্রাঙ্কন বিদ্যায় টলেমি যে অবদান রেখেছেন তা কিন্তু মানে ভূগোলের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। টলেমি সর্বপ্রথম মানচিত্র উত্তর দিক যে নর্থ হবে, সবসময় উত্তর দিক নর্থ হবে এবং এই নর্থ লাইন দেখানোর প্রয়োজন হবে না। মানচিত্র অঙ্কন করলে ভূগোলবিদরা বুঝতে পারবে যে ওপরের দিকে উত্তর দিক, মানচিত্রের ডান দিকে হচ্ছে পূর্ব দিক এবং বাম দিকে পশ্চিম দিক, নিচের দিকে দক্ষিণ দিক। এটা উনি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। উনি কিন্তু মানচিত্রে স্কেলের ধারণা বা স্কেলের কনসেপ্টটা প্রবর্তন করেছিলেন। তো এখন আমরা আসবো, উনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন, বড় একটা পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন এবং ছোট ছোট অঞ্চল বেজে 20টা মানচিত্র অঙ্কন করেছিলেন। তো ওনার যে মানচিত্রটা ছিল পৃথিবীর মানচিত্র, সেই পৃথিবীর মানচিত্রটা হচ্ছে দক্ষিণে 20 ডিগ্রি থেকে উত্তরে 70 ডিগ্রি পর্যন্ত উনি অঙ্কন করেছিলেন। আর এই দিকে দ্রাঘিমা রেখার দিকে হচ্ছে তিনি ফরচুনা দ্বীপ থেকে, এটা হচ্ছে মূল মধ্যরেখা হিসেবে 0 ডিগ্রি ধরে পূর্বের দিকে 180 পর্যন্ত পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন।
তো এটা তিনি হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য যে তার পৃথিবীর মানচিত্রে 30 ডিগ্রিটা ছিল, 30 ডিগ্রি অক্ষরেখা ছিল নিরক্ষরেখা, উনি 30 ডিগ্রিটাকে নিরক্ষরেখা হিসেবে ধরেছিলেন। আর উনি সর্বপ্রথম কিন্তু এই যে মূল মধ্যরেখা বা মধ্যরেখার কনসেপ্টটা দিয়েছিলেন। আচ্ছা, তিনি আরো যে কাজগুলো করেছিলেন সেটা হচ্ছে কি, তিনি যখন ছোট মানচিত্র অঙ্কন করেন তখন বলেছিলেন যে ছোট মানচিত্রের যে দ্রাঘিমা উত্তরের যে বিন্দু থেকে চলে এসছে সেই অন্যান্য দ্রাঘিমাগুলো কিন্তু ওই বিন্দু থেকে উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ প্রত্যেকটা দ্রাঘিমার উত্তরে যে বিন্দু থেকে শুরু, অন্যান্যগুলো সেই শুরুটা একই জায়গা থেকে, এই জিনিসটা তিনি বলেছিলেন। এটা কিসের ক্ষেত্রে? তিনি অভিক্ষেপের সাহায্যে ছোট ছোট অঞ্চলের যে মানচিত্রটা অঙ্কন করেছিলেন সেই জন্য এটা বলেছিলেন। আর তিনি আরো একটা উল্লেখযোগ্য বিষয় বলেছিলেন, সেটা হচ্ছে কি যে পৃথিবী গোলাকার হওয়ার কারণে মাঝের যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় বৃত্ত। আর এই গোলাকার হওয়ার কারণে কি হয়েছে, সব দ্রাঘিমাগুলো, যেমন এই যে পৃথিবী গোলাকার, এই যে যে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল হওয়ার কারণে সবগুলো কিন্তু সমান না, আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে ছোট হয়ে আসবে, কিছুটা অক্ষরেখাগুলো সমান দৈর্ঘ্যের হবে না। এই জিনিসটা উনি সর্বপ্রথম উনি বলেছিলেন। আচ্ছা, এরপরে উনি করেছিলেন কি যে দ্রাঘিমা রেখাগুলো যে 360 ডিগ্রিতে উনি ভাগ করেছিলেন, নিরক্ষরেখাটাকে 360 ডিগ্রিতে ভাগ করেছিলেন এবং প্রত্যেকটা ডিগ্রিকে তিনি 1 ডিগ্রি 1 ডিগ্রি 360 মানে কি 1 ডিগ্রি 1 ডিগ্রি করেছিলেন এবং এই 1 ডিগ্রিকে উনি আবার 60টা ভাগে ভাগ করেছিলেন। এই 60টাকে উনি আবার মিনিট নাম দিয়েছিলেন। হ্যাঁ, তো তাহলে দেখা যাচ্ছে যে এই যে 1 ডিগ্রিতে 60 মিনিট আমরা যখন দ্রাঘিমা অক্ষরেখাগুলো দেখায় তখন এই কথাগুলো বলি, এগুলো কিন্তু সর্বপ্রথম টলেমি দেখিয়েছিলেন। তাহলে টলেমির অনেক অবদান আমরা দেখলাম ভূগোলের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এরপরে মানচিত্রে বিভিন্ন হ্রদ, জলাভূমি, তারপরে পানি, নদী, শহর, এইগুলো দেখানোর জন্য উনি কিন্তু ভূলেখ চিত্র দিয়ে দেখিয়েছিলেন এগুলো। তাহলে দেখা যাচ্ছে যে ওনার ভূগোলের মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে যে অবদান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ওনার আর একটা অবদান কি, উনি ভূমধ্যসাগরের দ্রাঘিমাংশ নির্ণয়ের চেষ্টা করেছিলেন। তাহলে আমরা পেলাম কতগুলো, একটা গাণিতিক ভূগোলে অবদান, পৃথিবী সম্পর্কে ধারণা, বাসযোগ্য পৃথিবী সম্পর্কে ধারণা, তারপরে মানচিত্রাঙ্কন বিদ্যায় তার অবদান। এরপরে আমরা আসছি কি দ্রাঘিমাংশ, ভূমধ্যসাগরের দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে উনি ভূমধ্যসাগরের কি করেছিলেন, দ্রাঘিমা নির্ণয় করেছিলেন। তিনি নির্ণয় করেছিলেন, এখানটাই 4টা আমি দিয়ে দিয়েছি। উনি 6টা জায়গাকে নিয়েছিলেন এবং 6টা জায়গার উনি ওনার মতো করে যে দ্রাঘিমা নির্ণয় করেছিলেন সেটা হচ্ছে কি ক্রেসেট প্রমন্টনি, ওনার হিসাবে হচ্ছে 20 ডিগ্রি 30 মিনিট। আর অ্যাকচুয়ালি ফেরো দ্বীপের পূর্বাংশের প্রকৃত দ্রাঘিমা অর্থাৎ মূল মধ্যরেখা থেকে উনি হিসাবে বের করেছিলেন 2 ডিগ্রি 30 মিনিট, অ্যাকচুয়াল হচ্ছে 9 ডিগ্রি 20 মিনিট। তারপরে মাউথ অফ বেটিসে উনি বের করেছিলেন 5 ডিগ্রি 20 মিনিট আর অ্যাকচুয়াল হচ্ছে 12 ডিগ্রি। তারপরে কি সার্ডিনাল চার্লিসের হচ্ছে 32 ডিগ্রি 30 মিনিট উনি বের করেছিলেন আর অ্যাকচুয়াল হচ্ছে 27 ডিগ্রি 30 মিনিট। সিসিলির লিলি বিয়াম উনি বের করেছিলেন হচ্ছে 37 ডিগ্রি, অ্যাকচুয়ালি 30 ডিগ্রি 45 মিনিট। তারপরে রোডসের উনি বের করেছিলেন 58 ডিগ্রি 20 মিনিট, অ্যাকচুয়াল হচ্ছে 46 মিনিট 46 ডিগ্রি 45 মিনিট। আর ইসাস হচ্ছে 69 ডিগ্রি 20 মিনিট আর এখানে 54 ডিগ্রি 30 মিনিট। তো দেখা যাচ্ছে যে ওনার পরিমাপটা খুব যে ভুল তা না, প্রায় কাছাকাছি গিয়েছে। তো এইভাবে উনি বর্তমানে আসল দ্রাঘিমার সাহায্যে
আমরা দেখতে পাচ্ছি যে উনি কিভাবে পরিমাপ করেছিলেন, তারটা কিছুটা ভুল থাকলেও তিনি কিন্তু চেষ্টা করেছিলেন। এরপরে লাস্টলি আমরা যেটা বলবো, জ্যোতির্বিজ্ঞানে তিনি অবদান রেখেছেন অনেক বেশি। তার লিখিত 8টা গ্রন্থের মধ্যে 6টা গ্রন্থই কিন্তু জ্যোতির্বিদ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো উনি আলোচনা করেছেন। বিভিন্ন তারকারাজির গতিবিধি, তারপরে অন্যান্য গ্রহগুলোর গতিবিধি, তারপরে হচ্ছে এগুলোর ভূকেন্দ্রিক বিশ্বের বিভিন্ন ধারণাগুলো, এগুলো উনি কিন্তু ওনার এই বইগুলোতে লিপিবদ্ধ করেছিলেন। আর এই কারণে কিন্তু ওনাকে জিনিয়াস নামে অভিহিত করা হয়েছে। তিনি হচ্ছে পৃথিবীর গতি সম্পর্কে বলেন নাই, কিন্তু অন্যান্য গ্রহগুলো, অন্যান্য চন্দ্র সূর্য সবকিছুই যে মুভ করে বা তাদের গতি আছে এই সম্পর্কে কিন্তু উনি অনেক ধারণা দিয়েছিলেন। তিনি তারকারাজির সংখ্যা নির্ণয় করেছিলেন। তারপরে তারকারাজির মধ্যে তিনি যেই তারাগুলো আকাশে দৃশ্যমান সেগুলোকে ধ্রুব তারা হিসেবে বিবেচনা করেছিলেন। যাই হোক, এগুলো মোটামুটি তার জ্যোতির্বিজ্ঞানে অবদান। তো তাহলে আমরা যদি এ যাবৎ পর্যন্ত দেখি, আরেকটু বলে নিই, টলেমি প্রথম যে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত বিজ্ঞানকে কসমোগ্রাফি নামকরণ করেছিলেন। এই শব্দগুলো অর্থাৎ কসমোগ্রাফি, জিওগ্রাফি, কোরোলজি, তারপরে হচ্ছে টোপোগ্রাফি, এই শব্দগুলো উনি প্রথম ব্যবহার করেছিলেন। এই শব্দগুলোর ব্যবহার উনি শুরু করেছিলেন। যেমন হচ্ছে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত জ্ঞানকে উনি কসমোলজি বলেছিলেন। তারপরে হচ্ছে পৃথিবী সম্পর্কে তো পঠন পাঠনকে উনি জিওগ্রাফি বলেছিলেন। তারপরে অঞ্চল ধারণা সম্পর্কিত জ্ঞানকে উনি হচ্ছে কোরোলজি বলেছিলেন। আর হচ্ছে ক্ষুদ্র অঞ্চলের বিবরণকে উনি টপোগ্রাফি এই নামকরণ করেছিলেন। তাহলে উনার উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে আমরা পাই কি কি? এই যে এই শব্দগুলোর প্রথম অবতারণা উনি করেন। তারপরে পৃথিবীর মানচিত্রাঙ্কনের ক্ষেত্রে সাংখ্যক, স্টেরিওগ্রাফি, এগুলো উনি এই অভিক্ষেপগুলো সূচনা করেন। তারপরে উনি করেছেন কি, যে পৃথিবীর এই যে স্কেল সম্পর্কে উনি সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন। তারপরে উনি মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে নর্থ লাইন এবং পূর্ব পশ্চিম নির্ধারণ করেছিলেন, যা এখন পর্যন্ত চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে কি, আচ্ছা, উনি নিরক্ষরেখাটাকে, ওনার নিরক্ষরেখা অবশ্য 30 ডিগ্রি অক্ষরেখাটা ছিল ওনার নিরক্ষরেখা। তিনি তারপরে মূল মধ্যরেখার ধারণা, এগুলো সবই কিন্তু ওনারই অবদান। তাহলে দেখা যাচ্ছে যে টলেমির অবদান কিন্তু ভূগোলে অনস্বীকার্য। যতদিন ভূগোল শাস্ত্রটা তোমার পঠন পাঠন হবে, পৃথিবী সম্পর্কে আলোচনা হবে, টলেমির নাম কিন্তু ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ উনি ভূগোলের অনেক ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তো আজকে এই পর্যন্ত। আমরা টলেমির অবদানটা আর একটু ভালো করে দেখব। আজকে এখানে শেষ করছি। ভালো থেকো, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।